ওকে, অ্যাট ফার্স্ট আমরা একটু কিছু বেসিক্স আলোচনা করব। ডিসি মেশিনের দুটো বা তিনটে তোমাদের প্রবলেম সলভিংয়ের ক্লাস হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট জায়গা। দাঁড়াও 1 মিনিট। বেসিক্স টার্মিনোলজি related to rotating machine. ওকে, আমরা ফ্যারাডে ল যেটা পড়েছি, ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ফ্যারাডে ল 3 রকমভাবে আমরা ডিফাইন করি। ওকে, এখান থেকে এই প্রিন্সিপালগুলো থেকে একটা হচ্ছে স্ট্যাটিক ইনডিউস ইএমএফ, আর একটা ডাইনামিক ইনডিউস ইএমএফ, আর একটা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। তো হোয়াট ইজ স্ট্যাটিক ইনডিউস ইএমএফ, কাকে বলে? স্যার বলবো। বলো। স্যার স্ট্যাটিক ইনডিউসড ইএমএফ এটাই হচ্ছে যেখানে আপনার কোন রকম মোশন থাকবে না, মেকানিক্যাল মোশন থাকবে না, সেটা এক জায়গায় স্থির থাকবে। আর আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা টাইমের সাথে ভ্যারি করব। তো তখন যেটা আপনার তৈরি হবে সেই ইএমএফটা, সেটা হচ্ছে স্ট্যাটিক ইএমএফ। হ্যাঁ, ঠিক। মানে সিস্টেমের কোনো মোশন থাকবে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি হবে, তাই তো? হুম। ঠিক আছে, কিছুটা ঠিক আছে, অসুবিধা নেই। এক্সাম্পল কি বলবো এটার? স্ট্যাটিক ইনডিউস ইএমএফ কোথায় দেখা যায়? এক্সাম্পল হচ্ছে ইন্ডাকশন মোটর। না, ভুল হলো। দেখো, ঠিক আছে, বাকি কারো ট্রান্সফর্মার স্যার। ট্রান্সফর্মার, হ্যাঁ। ওকে, তো চলো আমি ঝটপট তোমাদের কিছু থিওরি বলবো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঝটপট একটু তাড়াতাড়ি করে। যে কোনো মেশিন যখন ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ওকে, একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে ফ্লাক্স। ওকে, এই দুটোর ওপর ডিপেন্ড করছে আমাদের কি না ইনডিউস ইএমএফ। তাহলে ফার্স্ট আমি যখন লিখব, ওয়েন conductor is fixed but the flux is changing in nature, then the induced EMF called static induced EMF. ওকে, ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়? আমি এখান থেকে সাপ্লাই দিলাম,
এখান থেকে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, এবার কারেন্ট বোথ দ্য ডাইরেকশন, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হবে। আমি এসি সাপ্লাই দিয়েছি, তাহলে যখন বারবার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এবার এইখানে যে আমাদের যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটা এন পোল এস পোল কী হবে, বারবার চেঞ্জ হবে, তাই না? কিন্তু কন্ডাক্টর এখানে ফিক্সড। দেখো এই কয়েলটাই তো কন্ডাক্টর, তাহলে এই কন্ডাক্টর এখানে ফিক্সড, চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু মুভ করছে না। বাট এই ফ্লাক্সটা চেঞ্জিং ইন নেচার, বারবার এন পোল এস পোল চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট। যেহেতু ফ্লো অফ কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্টের ডাইরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, তার জন্য ফ্লাক্সের পোল চেঞ্জ হচ্ছে। তার জন্য এখানে যে ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড আ স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। তার জন্য এক্সাম্পল অফ স্ট্যাটিক ইনডিউস ইএমএফকে আমরা বলছি ট্রান্সফরমার। কারো কোনো ডাউট? স্যার, বলো। সুদীপ যে এক্সাম্পলটা দিল ইন্ডাকশন মোটর, হ্যাঁ, সেই ইন্ডাকশন মোটর স্যার হবে না কেন? এক্সাম্পল আসছি। ইন্ডাকশন মোটরের এক্সাম্পল আলাদা আছে। ওকে, দাঁড়াও, পুরোটা শেষ হয়ে যাক, তারপরে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে when conductor is rotating or moving in nature and flux is constant, then the induced EMF is called dynamic induced EMF. Example বলো কেউ দেখি কি? স্যার ডিসি মোটর, ডিসি মোটর, আবার ভুল হলো। কি স্যার? এটার ডিসি এক্সাম্পল জেনারেটর স্যার। ডিসি জেনারেটর। ইয়েস, ডিসি জেনারেটর। জেনারেটরে কি হয় ভালো করে দেখো, এই তো আমার পোল। এবার ধরো এটা সাপোজ 2 পোল মোটর আছে, এরকম করে কানেকশন করা আছে। এবার যখনই আমি এখান থেকে এক্সটার্নাল সাপ্লাই দিচ্ছি, তখন এখানে কি হচ্ছে, এন পোল এস পোল তৈরি হচ্ছে। এন পোল এস পোল তৈরি হলো এবং ফ্লাক্স কি ওপর থেকে নিচের দিকে ফ্লো করছে। খুব ভালো কথা। এই যে সাপ্লাইটা, এটা কি এক্সাইটেশন, ডিসি এক্সাইটেশন বলি আমরা। এবার এর মাঝখানে আমাদের কি আছে, এর মাঝখানে আছে স্যার আমাদের আর্মেচার, তাই না? আর্মেচার। এখান থেকে শ্যাফট বেরিয়ে আছে এরকমভাবে। এবার এটাকে ধরে যখন প্রাইম মুভার বা কোনো কিছু দিয়ে আমি এটাকে ঘোরাচ্ছি, শ্যাফটটাকে ঘোরাচ্ছি, তার মানে জেনারেটর ওটাই। জেনারেটরে কি হয়, প্রাইম মুভার দিয়ে আমরা শ্যাফটটাকে ঘোরাই, এবং এই শ্যাফটটা ঘোরানোর জন্য ভেতরের এই যে আর্মেচারটা ঘুরে, এবং আর্মেচারের স্লটে কি আছে, ওয়াইন্ডিং আছে, তাই না? এই আর্মেচার স্লটে কি আছে, ওয়াইন্ডিং আছে। এবার এই ওয়াইন্ডিংগুলো কি করে, রেড কালারের ডটেড ওয়াইন্ডিংগুলো, যখনই আমি এই যে এন পোল থেকে এস পোল, এই ফ্লাক্সের মধ্যে, ফ্লাক্সটা কিন্তু স্ট্যাটিক, ডিসি সাপ্লাই দিয়েছো, ফ্লাক্স কন্টিনিউ এন পোল থেকে এস পোলের দিকে যাচ্ছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এবার যখন এই ফ্লাক্সের মধ্যে তুমি এই আর্মেচারটাকে রোটেট করাবে বাই এক্সটার্নাল ফোর্স, এখানে এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে, প্রাইম মুভার। প্রাইম মুভারটা যা ইচ্ছা হতে পারে, তুমি হাত দিয়ে ঘোরাতে পারো, তুমি অন্য একটা মেশিন লাগিয়ে কাপলিং করে ঘোরাতে পারো, আইসি ইঞ্জিন হতে পারে যেটা তেল দিয়ে চলে, সেটা দিয়ে ঘোরাতে পারো। যখন ঘোরাচ্ছ, এইখানে ফ্লাক্স কাটিংয়ের জন্য এই রেড কালারের ডটের মধ্যে দিয়ে কি হবে, ইনডিউস ইএমএফ তৈরি হবে। কারণ এই রেড কালারের ডটগুলো তো তার কন্ডাক্টর, এরা কি করছে, ঘুরছে। যখন তুমি শ্যাফট ঘোরাচ্ছ, এরাও ঘুরছে, আর যখনই এরা ঘুরছে, এই ফ্লাক্সের মধ্যে দিয়ে যখন রোটেটিং কন্ডাক্টর পাচ্ছি আমি, তখনই কি হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এবং এই জায়গাটায় ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, ইনডিউস ইএমএফ। তাহলে এই যে ইনডিউস ইএমএফ, এটাকে বলছি আমরা ডাইনামিক ইনডিউস ইএমএফ, যেখানে ফ্লাক্স কনস্ট্যান্ট বাট কন্ডাক্টর রোটেট করছে।
That is called a dynamic induced EMF. The example is DC generator. Anyone? Any question? Okay, next. When conductor and flux both are moving in nature, then the induced EMF is called static and dynamic induced EMF. এটা কোথায় দেখতে পাই? এক্সাম্পল ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর এটা হবে, বুঝতে পেরেছি। এটা সিঙ্গেল ফেজ হোক বা থ্রি ফেজ, যখন কন্ডাক্টর এবং ফ্লাক্স দুজনই মুভ করছে, তাহলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আই থিঙ্ক এভরিওয়ান নো দ্যাট। তো হ্যাঁ স্যার, হ্যাঁ, তো সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে ফ্লাক্সও মুভ করছে এবং কন্ডাক্টরও মুভ করছে, মানে আমার ইয়েটাও ঘুরছে, ভেতরের কয়েলটা, আর্মেচারটা। তাহলে যখন দুজনই মুভ করছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছি এটা তো আপনি বললেন, বাট অ্যাট দ্য মোমেন্ট যখন আপনার ইএমএফটা জেনারেট হচ্ছে, মানে আপনার রোটরে তৈরি হচ্ছে, তো সেই টাইমে তো আপনার রোটরটা স্ট্যান্ড স্টিল থাকছে, ওটা তো না, ওই দাঁড়িয়ে কথা থাকছে। এখানে তো বলেনি না, ওখানে তোমাকে জাস্ট এক্সাম্পল বলেছে, তোমাকে বলেছে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং বা এরকম। ইন জেনারেল কেস বলতে হবে, তাই না? ইন জেনারেল কেস বলতে হবে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে ডিউ টু দ্য রিলেটিভ মোশন বা রিলেটিভ স্পিড, মাঝখানে যে ইএমএফটা তৈরি হয়, রিলেটিভ স্পিড মানে দুজনই মুভ করছে, একজনের সাপেক্ষে আরেকজনের স্পিড একটু কম আছে। এই যে ডিউ টু দ্য রিলেটিভ স্পিড, এখানে কি হচ্ছে, যে ইন্ডিউস ইএমএফটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইন্ডিউস ইএমএফ, যেটা আমরা ইন্ডাকশন মোটরে দেখতে পাই। এই প্রত্যেকটা এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। এবার আমরা লিখব কন্ডাক্টর কি জিনিস। What is conductor? It is the active length of wire which under the influence of field flux, তাহলে ইট ইজ দ্য অ্যাক্টিভ লেন্থ অফ ওয়্যার, এটা ওয়্যারের সেই অ্যাক্টিভ লেন্থটা যেটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফিল্ড ফ্লাক্স। দ্যাট মিনস, তোমাদেরকে ব্যাপারটা বোঝাই, দেখো, ধরো এটা আমার ডিসি মোটরের দুটো পোল আছে, এন পোল এস পোল। তাহলে পোল মানেই এখানে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, না সরি, ফ্লাক্স ফ্লো হচ্ছে এন থেকে এসের দিকে, এইভাবে। এবার এই মাঝখানে আমাদের কি আছে? আর্মেচার আছে। এবার এর মাঝখানে এইরকমভাবে ধরো এই জিনিসটা এরকম এরকমভাবে আছে। তাহলে এইখান থেকে এবার ওয়াইন্ডিংটাকে আমি যদি এইভাবে আঁকি, এভাবে ওয়াইন্ডিং দেওয়া আছে,
তাহলে ফ্লাক্সের আন্ডারে যতটুকু কন্ডাক্টর আসছে, দেখো কতটা আসছে, এইটার থেকে এই পর্যন্ত। অ্যাক্টিভ লেন্থ অফ ওয়্যার, মানে যে কোনো তারকেই আমরা মেশিনে কন্ডাক্টর বলবো না। মেশিনের ভাষায় কন্ডাক্টর ওয়্যারের যে পার্টটুকু ফ্লাক্সের আন্ডারে আসছে সেটাকেই অনলি কন্ডাক্টর বলা হয়। বুঝতে পারলে? তার মানে এখানে কটা কন্ডাক্টর, 1 2 3, এই যে হ্যাঁ আপাতত এখানে আমরা তিনটেই দেখতে পাচ্ছি, তিনটে কন্ডাক্টর। আবার উল্টো সাইডে তিনটে আছে, ফ্রন্ট ফেসিংয়ে দুটো, মানে তিনটে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আমাদের কন্ডাক্টর। ধরো আমি একটা কয়েল নিয়েছি। স্যার কন্ডাক্টরটা কি চেঞ্জ হবে পরের মুহূর্তে আবার যখন এর না, না, পজিশন না। চেঞ্জ হবে? না না না, চেঞ্জ হবে না। কারণ দেখো এখানে পোলটা তো, পোলের মাপটা তো সমান। এটা ধরো একটা কয়েল করা আছে, এবার কয়েলের পুরো পার্টটা দিয়ে কিন্তু ফ্লাক্স ফ্লো হয় না, কিছুটা বাদ রেখে বাকি পার্টটা দিয়ে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে। যতটা পার্ট দিয়ে ফ্লাক্স ফ্লো হচ্ছে আমরা অনলি সেটাকেই কন্ডাক্টর বলবো। তাহলে এখানে 1 2 3 4টে কন্ডাক্টর হয়ে গেছে। কিন্তু কয়েল কটা আছে? একটা কয়েল। টার্নস কটা আছে? দুটো টার্নস আছে। হাউ মেনি টার্নস? 1 2। ঠিক আছে, আমি কয়েল টার্নসে আসছি। আগে বলো কন্ডাক্টর জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে স্যার বলছি তাহলে যে পার্টটা আপনার ফ্লাক্সের টাচে থাকছে না সেই পার্টটাকে কি কিছু বলা যায়, মানে কিছু নাম আছে স্যার? না ওটা দিস ইজ আ পার্ট অফ কয়েল, কয়েলের একটা পার্ট, ওটাকে কন্ডাক্টর বলবো না আমরা, মোট কথা। মানে যেটুকু জায়গা কন্ডাকশন হচ্ছে সেটুকুই কন্ডাক্টর। যেটুকু জায়গায় ফ্লাক্সের আন্ডারে হ্যাঁ। আছে, টাচে আছে, বাকি এর মধ্যে দিয়ে এবার কারেন্ট তো ফ্লো হচ্ছে, কারেন্ট হ্যাঁ, হচ্ছে না হ্যাঁ। সেটা তো বলিনি, সে শুধু তো হবেই স্যার। হ্যাঁ শুধু হ্যাঁ, ফ্লাক্সের Faraday's আন্ডারে law। যতটুকু আছে সেটাকেই কন্ডাক্টর বলা হয় ইন মেশিন। হ্যাঁ, ফ্যারাডের ল যেটা। হুম, চলো এবার আমরা আসছি টার্নস। The conductor required to form the conductor required to form a single turn equals to 2. Okay. একটা কন্ডাক্টরের মানে টার্ন কাকে বলছে? দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড টু ফর্ম আ সিঙ্গেল টার্ন ইকুয়ালস টু 2। দুটো টার্ন হলে কি করে ব্যাপারটা বোঝাই, আগে নিচেরটা লেখো, দাঁড়াও ছবি এঁকে বোঝাচ্ছি। নাও if we have z number of conductor, then many turns can be created. Then many turns can be created t equals to z by 2. দেখো টি হচ্ছে টার্নস আর জেড হচ্ছে কি আমাদের নাম্বার অফ কন্ডাক্টর। তাহলে সিঙ্গেল টার্নস কয়েল বানাতে হলে, একটা সিঙ্গেল টার্নের কয়েল হতে গেলে জেড কন্ডাক্টর কত হতে হবে? মিনিমাম 2 হতে হবে। এটা যদি 2 হয় তবেই একটা সিঙ্গেল টার্ন কয়েল হবে, মানে 2/2 কেটে একটা টার্ন। বোঝা গেল? এই জিনিসটাই লেখা আছে, দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড টু ফর্ম আ সিঙ্গেল টার্ন। একটার মিনিমাম টার্নের জন্য দুটো কন্ডাক্টর দরকার। তাহলে এখানে নাও ইফ উই হ্যাভ জেড নাম্বার অফ কন্ডাক্টর দেন মেনি টার্নস ক্যান বি ক্রিয়েটেড, এইটা দিয়ে। তাহলে 100 খানা যদি কন্ডাক্টর থাকে তাহলে টার্নস হতে হবে আমাদের কটা? টার্নস হতে পারে 50 টার্নস হতে পারে। মিনিমাম একটা টার্নের জন্য দুটো কন্ডাক্টর দরকার। এই তো, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, এই যে এটা একটা টার্ন, এখানে কন্ডাক্টর কটা আছে?
দুটো, 1 2। মেশিন কন্ডাক্টর কাকে বোঝে? এইখান থেকে এইটুকে মেশিন কন্ডাক্টর বোঝে, বাকিটা মেশিন কন্ডাক্টর বোঝে না। ইজ ইট ক্লিয়ার? কারো সমস্যা নেই বলো। ওকে, নেক্সট। এবার আমরা আসছি 4 নম্বর, কয়েল কাকে বলে। টু মেক আ কয়েল, to make a coil, minimum number of turn is called single turn coil. To make a coil, একটা কয়েল বানানোর জন্য মিনিমাম নাম্বার অফ টার্ন ইজ কল্ড সিঙ্গেল টার্ন কয়েল। কয়েলে এরকম কোনো ব্যাপার নেই, কয়েলে মিনিমাম 2টো টার্ন দরকার হয়, এবার তার বেশিও হতে পারে, মানে এরকম ব্যাপারটা। চলো একে বোঝাই। টু মেক আ কয়েল মিনিমাম number of turns equals to 2। এই যে একটা টার্ন, দুটো টার্ন, এবার এইটা টোটাল মিলে আমরা একটা কয়েল বলছি। শুধু এটাকে কয়েল বলছি না, এটা ওয়ান টার্ন। কয়েল হওয়ার জন্য মিনিমাম 2টো টার্ন দরকার, এবার তার থেকে যদি বেশি হয় তবুও একটাই কয়েল, যতগুলোই হোক না কেন এটা একটাই কয়েল। কিন্তু একটা কয়েল তৈরি করার জন্য মিনিমাম 2টো টার্ন দরকার বলছে, মিনিমাম ভ্যালু, বেশি হতে পারে, নো প্রবলেম। ঠিক আছে। 5 নম্বর, winding connecting number of coil in series or parallel connecting winding বলতে connecting number of coil in series or parallel for a winding, for a winding in DC machine. In DC machine we have two type of winding. ল্যাপ ওয়াইন্ডিং, যেখানে প্যারালাল পাথ কত থাকে? ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমাদের প্যারালাল পাথ কত হয়? 2 থাকে স্যার। নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস পি এর সমান। নাম্বার অফ পোলস, আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে অলওয়েজ 2। হ্যাঁ, অলওয়েজ 2 থাকে। ঠিক আছে, দিস ইজ দ্য ভেরি বেসিক্স, এগুলো জানতেই হবে সবাইকে। যে কোনো মেশিন পড়তে যাও, যতগুলো রোটেটিং মেশিন আছে, এই বেসিক্সগুলো আমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে স্লটস কাকে বলে। স্যার হ্যাঁ বলো। বলছি একটা একটু আলাদা একটা কোশ্চেন। আমি বলছি আপনার ডিসি মেশিনে ওখানে কি ল্যাপ ওয়েভ এরকম ইউজ হয়, না ওখানে অলওয়েজ স্যার আপনার ল্যাপ ওয়াইন্ডিং ইউজ হয়? না না, দুটোই ইউজ হয়, ল্যাপ ওয়েভ দুটোই। আচ্ছা, আর স্যার ইন্ডাকশন মোটরে যেটা হয় ওটা কি? ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিং আলাদা। ইন্ডাকশন মোটরে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং বা ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং থাকে।
আচ্ছা আচ্ছা, মানে ওখানে ল্যাব বা ওয়েবের কোনো না না ফান্ডা না নেই না না? না 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 ওখানে তো 3 ফেজ ওয়াইন্ডিং আচ্ছা হয়, ওটা 3 ফেজ ওয়াইন্ডিং। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ সিনক্রোনাসেও তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার ঠিক আছে। ইন্ডাকশন মোটরে যা ওয়াইন্ডিং হয় সেম ওয়াইন্ডিং আমাদের ইয়েতেও হয়, ওই তোমার ওটা কি বলে সিঙ্ক্রোনাস মোটরে। ওকে, হুম হুম। আচ্ছা আচ্ছা, ল্যাব আর ওয়েবের মধ্যে কোনটা বেশি ইউজ হয় এরকম কিছু আছে ব্যাপার? না ওরকম কোন বেশি কোনটা ইউজ হয় এরকম কোনো ব্যাপার নেই। ওটা নির্ভর করছে তুমি কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার করবে। হ্যাঁ ওটা কোথায় ব্যবহার করছো তার উপর। প্লট ইজ আ, চলো চলো চলো, প্লট ইজ আ প্লেস where we put the conductor. ওকে, স্লট হচ্ছে একটা প্লেস যেখানে আমরা কন্ডাক্টরটাকে পুট করি। তো এখানে এর থেকে বেশি স্লট সম্বন্ধে জেনে লাভ নেই। এবার আমরা আসছি কয়েল সাইড কি। নেক্সট পেজ, সবাই লিখছো নাহলে লিখে নিও পরে। কয়েল সাইড, the coil has been the coil has been put into slots. The part of the coil, the part of the coil in the slot is known as coil side. Okay, so what is coil side? The coil has been put into slot. যখন আমরা কয়েলটাকে স্লটের মধ্যে পুট করি, দ্য পার্ট অফ দ্য কয়েল ইন দ্য স্লট ইজ নোন অ্যাজ কয়েল সাইড। কেমন করে ব্যাপারটা এরকম, আমি ছবিটা আঁকি। দেখো আমাদের, আমি ডিসি মেশিনের ক্ষেত্রেই যদি বলি, আর্মেচার কেমন হয়, আর্মেচার এরকম হয় দেখো। মেশিনের বিশাল ডেপথ, মেশিনে আমারও এখনো মনে হয় আমি হয়তো 10% মেশিন জানি, বুঝলে, মেশিনে বিশাল জিনিস। পাওয়ার সিস্টেম অনেক সোজা, অনেক বড় হলেও সোজা। মেশিন তুমি ডেপথ, বিশাল ডেপথ। এই যে জিনিসটা আর্মেচার স্লট, সবুজ কালারের ইয়েগুলো, এগুলো হচ্ছে আর্মেচার স্লট, আর হোয়াইট কালারের ডটেডগুলো হচ্ছে ওয়াইন্ডিং। এবার আমি যদি এই জিনিসটাকে এই বরাবর কেটে ফেলি, কেটে যদি টেনে সোজা করে দিই, তাহলে জিনিসটা এরকম লাগবে না অনেকটা? এখানেও আছে আরও, আমি আঁকলাম না পুরোটা, জাস্ট হবে তো, এরকম লাগবে তো। এই জিনিসটাকে যদি আমি কেটে সোজা করি এরকম হবে কি না, টেল মি। ইয়েস স্যার। হবে। এবার এইখানে যে ওয়াইন্ডিংগুলো আছে, এই এখানে দেখো, এখানে আমার একটু ড্রয়িংটা গন্ডগোল হয়েছে। এখানে 4টে স্লট উপরে দেখতে পাচ্ছ, নিচে 5টা, ধরো উপরেও 4টে আছে নিচেও 4টে আছে, এটা এখন আপাতত মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে উপরেও 4টে স্লট আছে, নিচেও 4টে। আমি সেরকমই এখানে একটা সাইডে, এই উপরের সাইডে ধরো এই যে 3টে গেছে, এখানে 3টে স্লট গেছে। ওকে, এবার এইখানে একটা কন্ডাক্টর পুট আছে, এখানে একটা কন্ডাক্টর পুট আছে। তাহলে এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের যে দূরত্বটা, সেটা কত ডিগ্রি হবে বলো তো? 180 ডিগ্রি স্যার। হ্যাঁ 180 ডিগ্রি। কেন? কারণ এই 1 2 3 4, তাহলে 3 নম্বর, আবার এইখান থেকে ধরো 1 2 3 4, তার মানে এইখানে আর এইখানে আমরা যদি একটা কন্ডাক্টর পুট করি, তাহলে ডিস্টেন্স কি হচ্ছে 180 ডিগ্রি।
এক্স্যাক্ট ড্রয়িং হচ্ছে না আমার, যাই হোক ব্যাপারটা তো বুঝতে পারছো। এরকমই এখান থেকে আমি যদি এটা একটা কয়েল সাইড, এটা একটা কয়েল সাইড, এই কয়েল সাইড থেকে 2 নম্বর বক্স থেকে শুরু করে এই কয়েল সাইডে 2 নম্বর বক্সে আমি যদি কয়েলের ওয়াইন্ডিংটাকে ঘোরাই, এইভাবেই তো ঘুরে। এটা এইভাবে কেন করেছি? তাহলে তার কারণ হচ্ছে এই যে এটা তো টাইট করে ওয়াইন্ডিংটা থাকে না, এগুলো বোঝাতে গেলে এক টাইমের ব্যাপার। এইভাবে যখন এইখান থেকে গেল, এইটা ধরো এইভাবে গেল, এইভাবে নিচ দিয়ে যখন বেরোচ্ছে টাইট করে বাঁধা আছে, এবার এখান থেকে যখন তুমি কেটে দেবে না এই পোর্শনটা আর এই মাথাটা সরি এই মাথাটা কাটার দরকার নেই, এই মাথাটা কাটলে মনে মনে ভাবো যে এটা আমি কাটলাম, দিয়ে এই দিকটা আর এই দিকটা ধরে টেনে যখন এটাকে খুলবে, তখন এই কন্ডাক্টরটা যখন গোল হয়ে আছে পেঁচিয়ে, এটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। তো দেখতে অনেকটা এরকম লাগবে। এটাকে যখন আমি আবার ব্যান্ড করে দেবো, এই উঁচুটা বসে যাবে, গোল হয়ে বসে যাবে। আর যখন আমি সোজা করে দিচ্ছি এরকমভাবে উঁচু হয়ে আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, একটা আর্মেচারকে যখন কাটছি তখন দেখতে এরকম আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কয়েল সাইড ওপরের দিকটা, আবার এই নিচের দিকটা হচ্ছে আর একটা কয়েল সাইড। এটাকে আমরা বলছি কয়েল সাইড 1, কয়েল সাইড 1, এটাকে আমরা বলছি কয়েল সাইড 2। ওকে, এবং এর মাঝখানের এক্সপ্যানটা কয়েল স্প্যান বলা হয়, এটাকে কয়েল স্প্যান। ওকে, দিস ইজ দ্য কয়েল স্প্যান। তাহলে কয়েল স্প্যান কি? কয়েল স্প্যান হচ্ছে this is the distance, this is the distance between two coil side of a coil. Okay, the distance between two coil side of a coil, দুটো কয়েল সাইডের মাঝখানের যে ডিস্টেন্স, এটাকে আমরা কয়েল স্প্যান বলছি। এবার আসছি পোল পিচ। এখান থেকে আমরা জানতে পারবো ফুল পিচ কি জিনিস, শর্ট পিচ কি জিনিস, বা ফুল পিচ ওয়াইন্ডিং কাকে বলে, শর্ট পিচ ওয়াইন্ডিং কাকে বলে। Pole pitch, it is angular distance between two adjacent pole in electrical degree. It is the angular distance between two adjacent pole in electrical degree. বুঝতে পারবে, আগে লিখে নাও। one pole pitch equals to 180 degree electrical, one pole pitch equals to আমরা এটাও লিখতে পারি নাম্বার অফ স্লট পার পোল, নাম্বার অফ স্লটস পার পোল। এখান থেকেই আমাদের কনসেপ্ট আসছে শর্ট পিচ ওয়াইন্ডিং বা ফুল পিচ ওয়াইন্ডিং কাকে বলে। দেখো, যদি কয়েল স্প্যান 180 ডিগ্রি হয় তখন আমরা সেটাকে বলি ফুল পিচ কয়েল। কয়েল স্প্যান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কি আছে, 2 নম্বর স্লট থেকে এই কয়েল সাইড 2 এর 2 নম্বর স্লটে আসছে, তাহলে এটা কয়েল স্প্যান 180 ডিগ্রি। এইবার
এই যে 3 নম্বর পয়েন্ট থেকে এই 3 নম্বর স্লট থেকে যদি এখানকার 3 নম্বর স্লটে না এসে 2 নম্বর স্লটে আমি কয়েল মানে ইয়েটাকে র্যাপ করতাম, তোমার ওটাকে কী বলে গো, কন্ডাক্টরটাকে যদি এখান থেকে এইখানে আনতাম, তাহলে কি এটা 180 ডিগ্রি হচ্ছে? হচ্ছে না তো, তাই না? না স্যার। হচ্ছে না। তাহলে আমরা একটা রেফারেন্স অ্যাঙ্গেল থেকে দেখলেই বুঝতে পারবো এটা যদি 180 ডিগ্রি হয়, এখান থেকে এটা যদি 180 ডিগ্রি হয়, এটা এতটা অ্যাঙ্গেল শর্ট হচ্ছে। এটাকে আমরা বলছি শর্ট পিচ কয়েল। মানে এইখান থেকে বেরিয়ে যদি এখানে ঢোকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কি হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি কি, শর্ট পিচ অ্যাঙ্গেল। শর্ট পিচ। স্যার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে যদি যে কোনো অ্যাঙ্গেলই হয় তাহলে সেটা শর্ট পিচ অ্যাঙ্গেল হবে, একদম তাই তো? একদম একদম একদম। ওকে, শর্ট পিচ অ্যাঙ্গেলকে আমরা এপসাইলন দিয়ে লিখি। এই 180 ডিগ্রির থেকে কম হবে। যদি এখান থেকে এখানকার এক্সপ্যান্ডটা যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা বলি ফুল পিচ কয়েল। তার থেকে ছোট হলেই শর্ট পিচ কয়েল। এবার এই শর্ট পিচ কতটা শর্ট, তাহলে তোমাকে দেখতে হবে কটা অ্যাঙ্গেল মানে কটা স্লট বাদ দিয়ে তুমি লিখেছো। এইখানে কতটা স্লট, এখানে কতটা শর্ট হচ্ছে, তাহলে 1 স্লট অ্যাঙ্গেল, এটা 1 স্লট অ্যাঙ্গেল। যদি আমি এই জায়গাটায় দিতাম এরকমভাবে, তাহলে 2 স্লট অ্যাঙ্গেল হতো। শর্টেজটা কত, 2 স্লট অ্যাঙ্গেল শর্টেজ। তো এইভাবে জিনিসটা তৈরি হয়। এবার এই স্লট অ্যাঙ্গেলগুলো কি করে বের করে, কতগুলো স্লট আছে তার উপর ডিপেন্ড করছে। আসছি 1 বাই 1 সব জানবো আমরা। এই পর যতটুকু পড়িয়েছি পর্যন্ত ক্লিয়ার না ডাউট আছে বলো? ক্লিয়ার স্যার। ওকে, এবার লেখো ফুল পিচ কয়েল কাকে বলে, শর্ট পিচ কয়েল কাকে বলে। Full pitch winding. If the coil span of a coil, if the coil span of a coil equals to 1 pole pitch equals to 180 degree electrical, তখন আমরা ফুল পিচ ওয়াইন্ডিং বলবো। ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, মেকানিক্যাল নাও হতে পারে। এটা আমি 2 পোল মেশিন দেখিয়েছি, ওপরে একটা পোল নিচে একটা পোল, তাই এটা আমার তোমরা দেখে মনে হচ্ছে যে এটা এরকমই হয় ব্যাপারটা। বা ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি মানে একটা পোল থেকে এন পোল থেকে এস পোলের ডিস্টেন্স, কনজিকিউটিভ এন পোল টু এস পোল ডিস্টেন্স ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশনে কাজে লাগবে। মানে জিনিসটা এরকম, ধরো এটা এন পোল। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এখানে যেটা আপনার 180 ডিগ্রি আপনি যেটা দেখালেন, সেটা আপনার এই কয়েল সাইড থেকে এই কয়েল সাইডে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার সাপোজ ওটা না হয়ে আগের স্লটটাই ওটা গেল, তো স্যার আগের স্লটটাই গেলে তাহলে তো এটা সাপোজ যদি এটার অপোজিট এন আর এস হয়, তাহলে তো তার আগের স্লটটা তো অন্য পোল হওয়ার কথা, তখন তো তাহলে ওটা অন্য পোলে চলে যাবে। পোল? হ্যাঁ এটা তো এই পুরোটাই তো, এই নিচের পোর্শনটা একটা পোল, এটা একটা পোল, দুটোই তো পোল, এটা 2 পোল মেশিন। আচ্ছা, এটা টু পোল মেশিন, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার। এইবার দেখো এখানে 4 পোল এঁকেছি আমি। এইখানে এই এন পোল থেকে এই এস পোলের ডিস্টেন্স ইন ইলেকট্রিক্যালি এটা কত, 180 ডিগ্রি 180 ডিগ্রি। ইলেকট্রিক্যাল। ঠিক আছে, মেকানিক্যালি এটা কিন্তু 90, বাট ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি। তো এইটাই আমি বলতে চাইছি, এখানে আমরা 2 পোল মেশিন নিয়েছি তাই তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। 4 পোল মেশিন নিলে গুলিয়ে ফেলতে, আমি 2 পোল নিয়েই বোঝাচ্ছি। এখানে যা পড়ছি আমরা সব ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে পড়ছি। ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কি না, থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু কি হয় বলো, সম্পর্ক কি?
স্যার P/2 সরি আপনার ইলেকট্রিক্যাল পোল ইলেকট্রিক্যাল ইকুয়াল টু পোল মেকানিক্যাল বাই 2 স্যার থিটা বাই ইলেকট্রিক্যাল ইডি একটা ছিল। কিন্তু পোল বাই পোল ইলেকট্রিক্যাল ইকুয়াল টু থিটা বাই টু পোল মেকানিক্যাল। হ্যাঁ, সরি ভুল বললাম, থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু পি বাই টু ইন্টু পি থিটা বাই মেকানিক্যাল। টু ইন্টু থিটা হ্যাঁ, হ্যাঁ। মেকানিক্যাল। সরি ওকে, চলো ফুল পিচ ওয়াইন্ডিং, এবার আমরা শর্ট পিচ ওয়াইন্ডিং এ আসছি। শর্ট পিচ ওয়াইন্ডিং হচ্ছে if the coil span of a coil, if the coil span of a coil less than one pole pitch on 180 degree ইলেকট্রিক্যাল। ওকে, তার মানে ওয়ান পোল পিচ কাকে বলে? যেটা 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, সেটা ওয়ান পোল পিচের থেকে যদি ছোট হয়, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলছি ওয়ান পোল পিচ। এটার থেকে যদি ছোট হয় তখন সেটাকে আমরা বলবো শর্ট পিচ ওয়াইন্ডিং। ওকে, short pitch coil span, short pitch coil span equals to 180 degree minus epsilon. What is epsilon? Short pitch angle. Epsilon হচ্ছে short pitch angle. এবার আমরা আসছি স্লট অ্যাঙ্গেল কি করে বের করব। স্লট অ্যাঙ্গেল, স্লট অ্যাঙ্গেল। স্যার আগের স্লাইডটা 1 সেকেন্ডের জন্য একবার করবেন? ঠিক আছে স্যার, হয়ে গেছে। It is the phase difference between contributed by each slot in electrical degree if we move from N to S pole. Okay, তাহলে it is the phase difference contributed by each slot in electrical degree if we move from N to S pole. ওকে, তাহলে স্লট অ্যাঙ্গেল কাকে বলছি আমরা? এই স্লট অ্যাঙ্গেল হচ্ছে বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি স্লট পার পোল। এবার আমাকে সবার আগে যদি স্লট অ্যাঙ্গেল বের করতে হয়, সবার আগে আমাকে জানতে হবে কতগুলো স্লট আছে। দেখা গেল টোটাল 36 স্লট। তাহলে টোটাল 36 স্লট, 4 পোল মেশিন, তাহলে স্লট পার পোল কত হবে গো? স্যার 9। তার মানে এস পোল থেকে এন পোল এইটুকু জায়গায় 9খানা স্লট আছে, এরকম 9খানা স্লট আছে, স্লট পার পোল।
এক একটা পোলের আন্ডারে 9টা করে। ওকে, এবার তাহলে এই এক একটা পোলের আন্ডারে যদি 9টা করে স্লট থাকে তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? এক একটা স্লটের জন্য অ্যাঙ্গেল কত হবে? 180 স্যার 20 ডিগ্রি করে। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 9 মানে 20 ডিগ্রি ইলেকট্রিক্যাল। 20 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তাহলে এবার আমরা কি করে স্লট অ্যাঙ্গেল বের করব? আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। চলো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের একটু। তোমরা তো সবাই জানো থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু p/2 থিটা মেকানিক্যাল, রাইট? এবার আমি যদি এই জিনিসটাকে বোথ সাইড ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করে দিই, সময়ের সাপেক্ষে যদি বোথ সাইড ডেরিভেটিভ করি তাহলে ডি থিটা ইকুয়ালস টু ডিটি বা ডি থিটা বাই ডিটি ইকুয়ালস টু p/2 নাম্বার অফ পোল। একবার বানিয়ে ফেললে মেশিন পোল কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে রাখলাম, বাকি এটাকে ডি থিটা এম বাই থিটা টি। তাহলে সময়ের সাপেক্ষে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সময়ের সাপেক্ষে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তন, এটাকেই আমরা কি বলি? হোয়াট ইজ ইট? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। এবার আমরা চলে আসছি, এবার এটাকে ওমেগা ই দিয়েও লিখে অনেকে, অসুবিধা নেই, লিখতে পারো। সময়ের সাপেক্ষে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তনকে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। p/2 সময়ের সাপেক্ষে মেকানিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তনকে কি বলা হয়? ওমেগা আর, অ্যাঙ্গুলার স্পিড। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার রোটেশন বা অ্যাঙ্গুলার স্পিড। সময়ের সাপেক্ষে থিটার পরিবর্তন, মেকানিক্যালি থিটার পরিবর্তন হচ্ছে মানে কি? কোনো একটা মেকানিক্যাল জিনিস ঘুরছে, ইয়েস অর নো? বলো, ঠিক অ্যাঙ্গুলার বললাম? ভেলোসিটি বলে না স্যার? হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে না? একই জিনিস। ও স্পিড ওই তো একই, অ্যাঙ্গুলার রোটেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার স্পিড। এটা ফুল, এটা কিভাবে লিখি? এটার ভ্যালু কি হয়? 2 পাই ইন্টু এনআর, আর এটা কি হয়? 2 পাই ইন্টু এফ। হ্যাঁ। তাহলে এইখান থেকেই এই ওমেগা ই এটাকে আমরা লিখতে পারি 2 পাই এফ p/2, এটা হচ্ছে 2 পাই ইন্টু এনআর বা এনি লিখো স্পিড। এখানে আর দিয়েছি কেন আমি? অ্যাঙ্গুলার স্পিড বোঝানোর জন্য। 2 পাই ইন্টু এন। এবার এইখান থেকে 2 পাই ক্যান্সেল, তাহলে n ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? f ইন্টু 2f/p। এবার এই স্পিডটা আমরা যদি আরপিএম এ ক্যালকুলেট করতে চাই তাহলে এটাকে কি করতে হবে? 60 দিয়ে ডিভাইড করতে হবে না? এটা আরপিএস এ আছে, আরপিএস এ আছে, রেভলিউশন পার সেকেন্ড। আরপিএম এ করতে হলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 8 দুগুণে 120। তাহলে এটা হয়ে গেল, এই জন্য এস দিয়ে লিখছি, এটা আর পি এম। তাহলে এই ফর্মুলাটা কোথা থেকে এসছে বুঝতে পারলে? বুঝেছো? ns ইকুয়ালস টু 120 f/p কোথা থেকে আসছে? হ্যাঁ স্যার। এরকম পড়াতে থাকলে তো তোমরা মজা পেয়ে যাবে, কিন্তু ব্যাপার সেটা নয়, ব্যাপার হচ্ছে যে সলভ করতে হবে তো কোশ্চেন। হ্যাঁ স্যার, দারুণ লাগলো। কনসেপ্ট লিখে বোঝায় না স্যার। স্যার মেশিনে জানার কোনো শেষ নেই স্যার। জানার কোনো শেষ নেই, তাই না? স্যার কিন্তু এত ডেপথে কলেজে পড়ায় না স্যার।
কোথাও করাবে না এত ডিপতে, বুঝলে? তাহলে পুরো জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার হলো সবার। ওকে, এবার স্যার এই জিনিসগুলো না স্যার এই পিএস ভীমরার বইটাতে মোটামুটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বইতেও নেই এগুলো, সব বইতেও নেই না। হুম। মেশিন পড়াতে হবে এমনভাবে। স্যার ভিকে মেহতার বইটাকে কি বলবেন স্যার? ভিকে মেহতার মেশিন বইটা কিন্তু ভালো না, বিএল থেরেজা ভালো, বিএল থেরেজা। ভিকে মেহতার মেশিন বই ভালো না, ঠিক আছে? বিএল থেরেজা পড়বে। স্যার আমার একটা কোশ্চেন ছিল হুম, বলো, ইন্ডাকশন বলো, বলো। মোটরের একটা। হুম, তো আপনাকে আমি টেক্সটেও করেছিলাম, মানে হোয়াটসঅ্যাপে করেছিলাম। আমি বলছি যে স্যার আপনার যে রোটেটারে আমরা যে স্টেটারের যে আমরা ওয়াইন্ডিংটা করি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে, হ্যাঁ তো ওই যে আমরা ওয়াইন্ডিংটাকে আমরা বসাই ওটা সার্কুলার ভাবে তো বসাই আমরা, মানে মেকানিক্যালি ওটা সার্কুলার ভাবে বসাই ওয়াইন্ডিং গুলোকে। ওকে, আমি যদি ওই ওয়াইন্ডিং এ মেকানিক্যালি ওটা সার্কুলারলি না বসাই, আমি যদি ওটাকে একদম স্ট্রেট লাইনে বসাই, তাহলে কি কখনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হওয়া পসিবল? শোনো, তুমি যদি ওয়াইন্ডিংটাকে থ্রি ফেজ ওয়াইন্ডিং করতে পারো, হুম। তাহলে তুমি যাই করো না কেন ওই চারটে ভাগের মধ্যেই আসবে। একটা কনসেন্ট্রেট, আর একটা ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, আর একটা ডাবল লেয়ার ওয়াইন্ডিং। এই চারটে ভাগের মধ্যেই চলে আসবে। থ্রি ফেজ করতে গেলে তোমাকে তো ফেজ দেখে 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 পুট করতে হবে কোন স্লটে কোনটা দেবে। এভাবে সোজাসুজি দিলে না স্যার, আমি 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 অ্যাকচুয়ালি বলতে চাইছি স্যার, যেটা আপনার লিনিয়ার ইন্ডাকশন মোটর যেটা হয়, তো সেটার ক্ষেত্রে তো আপনার সার্কুলার থাকে না, তাহলে ওখানেও কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওটা, না জাস্ট ওটা একটা পালসের মতো তৈরি লিনিয়ার, হয়? কি বললে? লিনিয়ার, যেটা আপনার লিনিয়ার ইন্ডাকশন মোটর হয় যেটা। লিনিয়ার ইন্ডাকশন মোটর তো আমি জানি না গো, কোনটা বলো তো? না লিনিয়ার নাকি একটা ইন্ডাকশন মোটর বলে না, যেটা আপনার স্ট্রেট লাইনে চলে, আপনার ওই এলিভেটর বা এগুলো ওই যে স্যার বলতে চাইছে যে যে বুলেট ট্রেন বা ম্যাগলেট ট্রেন যেগুলো চলে না স্যার, ওই হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই জিনিসটার জিনিসটা। কথা বলতে চাইছে। ওই হাই স্পিডে বেরিয়ে যায় রোটর, মানে রোটরের আপনার ম্যাগনেটিক ফিল্ড দাঁড়িয়ে সেম হয়, মানে বিকর্ষণের জন্য ওটা ফুল স্পিডে বেরিয়ে যায়, ওই জিনিসটা কথা বলতে চাইছে ও। জানি না, ওখানে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওটাই আমার কোশ্চেন স্যার। বলতে পারবো না আমি, ওই ওই মানে মোটরটার ব্যাপারে আইডিয়া নেই আমার। স্যার লিনিয়ার ইন্ডাকশন মোটর আছে স্যার, ওটা স্পেশাল পারপাস মোটরে আছে। ওটা স্পেশাল পারপাস মোটর, ঠিক। ওকে ওকে ওকে, ঠিক আছে। তার আরেকটা আরেকটা ছোট্ট জিনিস আমি জানি না, হ্যাঁ চলো। কত কিছু জানবে বলো তো, কতগুলো সাবজেক্ট ডিল করতে হচ্ছে, আমার এমনি মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর আমার কথা হচ্ছে আমি যেটা পড়াবো ফুল কনসেপ্ট দিয়ে পড়াবো, নয়তো ওই টপিকটা আমি পড়াবো না, ব্যাস। আমি জানি না স্যার স্যার একটা কথা বলবো বলো। স্যার, এই জানতে গেলে না স্যার পরীক্ষায় আর পাশ করা যাবে না। না, পাস করা যাবে না। বেশি জানতে নেই ওই জন্য স্যার। চলো চলো দাঁড়াও। না, আমি বেসিকগুলো কেন বললাম, কারণ এইখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবে, আমি যতটুকু বোঝালাম প্রচুর। স্যার আপনি যেটা আজকে করালেন এখান থেকে প্রচুর কোশ্চিন আসে, প্রচুর হ্যাঁ, কোশ্চিন আসে। ওই জন্যই করালাম আমি। তুমি বইটা খুলবে দেখবে সব এখান থেকেই কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কয়েল এঁকেছি। এটা কি কয়েল বলো তো? এটা আমাদের ওয়েভ ওয়াইন্ডিং না ল্যাপ ওয়াইন্ডিং? সেটা ল্যাব ওয়ার্নিং। ল্যাপ ওয়াইন্ডিং একদম। ওয়াইপিটাকে আমরা বলছি পোল পিচ। ওকে, এবার আমি আর দুটো ছবি আঁকবো। টাইম লাগবে। কমিউটেটর পিচের নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি জিনিস? ওটাও স্যার ওই আপনার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে আপনার কতগুলো
কমিউটেটরের আপনার সেগমেন্ট গুলো থাকছে সেটা। ওকে, দাঁড়াও, 7 8 2 3 4 5 7, বাকি দরকার নেই। আমি 3 ফেজ ওয়াইন্ডিং পড়িয়েছি, তোমাদের কন্টেন্ট লাগলে বলবে যদি কোনোদিন পড়তে ইচ্ছা হয়। কী করে 3 ফেজ ওয়াইন্ডিং করা হয় একদম ডিটেলসে পড়ানো আছে। সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কী করে হয়, ডাবল লেয়ার ওয়াইন্ডিং কী করে হয়, তারপরে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং কেন আমরা কনসেন্ট্রেটেড করব বা কেন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করব, সব একদম ডিটেলস। আমি সেমিস্টার ব্যাচও এত ডিটেলসে পড়াই, বুঝতে পারছো? ছেলেগুলো চাবুক ছেলে একবারে। স্যার সবই আপনি 8 সেমেরও পড়ান নাকি ইলেকট্রিক্যাল? ইটস এ না না না, বিটেক পড়াই না, বিটেকের ছেলেরা সব জানে, আমি আর কি পড়াবো। স্যার কিছু মনে করবেন না স্যার। বলো বলো। স্যার জীবনে সবই বুঝতে পারছি, কিন্তু স্যার সময় পেরিয়ে গেলে। সময় বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক, ব্যাপার না, হয়ে যাবে। এই জায়গাটা একটা ছোট্ট জিনিস আমি একটু বোঝাবো, হ্যাঁ দাঁড়াও। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না ছবিটা, চেষ্টা করলাম। ঠিক আছে, এবার এদিক দিয়ে হয়ে গেছে পেছন দিকটা। এবার এখানে আমার কিছু জিনিস বলার, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ওয়াই বি, এটা হচ্ছে ওয়াই সি, কমিউটেটর পিচ। ওকে, তাহলে ওয়াই এফ হচ্ছে কি বলতো, ফ্রন্ট পিচ। ওয়াই বি হচ্ছে ব্যাক পিচ। কেন আমি বলছি তার কারণ রিসেন্ট প্রচুর কোশ্চেনে কমিউটেটর পিচ থেকে অনেক কোশ্চেন আছে, হ্যাঁ তার জন্যই আমি এগুলো একটু বলে নিচ্ছি তোমাদের। স্যার এই জিনিসটা একটু ভালো করে দিন তো স্যার। হ্যাঁ, কমিউটেটর পিচ। ওকে, এবার এইটা কি ওয়াইন্ডিং সেটা আমাকে আগে বুঝতে হবে। ল্যাপ ওয়াইন্ডিং, ও সরি সরি, একটা ছোট্ট ভুল হলো, এটাকে অ্যাকচুয়ালি কমিউটেটর পিচ না, এটা রেজাল্টেন্ট পিচ বলে। দাঁড়াও, রেজাল্টেন্ট পিচ লিখো, রেজাল্টেন্ট পিচ। হ্যাঁ, এবার নেক্সট ছবিটা আমি আঁকছি।
না এটা শুরু এখান থেকে 7 1 থেকেই শুরু করে ঝামেলা লাগে 3 4 5 6 7 8 9 ঠিক আছে। একটু আঁকাটা 19-20 হয়ে ধুর। মাইন্ড স্যার এগুলো স্যার ডাইরেক্ট ল্যাপটপে স্ক্রিনে আঁকতে হয় তো স্যার? হ্যাঁ, না 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 ওই একটু আমার পেন ট্যাব আছে। আচ্ছা, পেন ট্যাব মানে কি স্ক্রিনেই করেন না আপনার কিছু আছে সেখানে এগুলো করেন? না ডাইরেক্ট স্ক্রিনেই করি, পেন ট্যাবটা কানেক্ট করি, মানে মাউসটা একটা পেন হয়ে যায় আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বাট তাও স্যার ডিফিকাল্ট তো। হুম, তাও ওই মেশিনের ছবিগুলো ভালো আঁকি, কিন্তু মাপগুলো হচ্ছে না অনেক দিন। ডিজিটাল অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখন সব ডিজিটাল বোর্ডে পড়ানো হচ্ছে তো, আবার এই পেন ট্যাবে সমস্যা হচ্ছে, প্র্যাকটিস নষ্ট হয়ে গেলে সমস্যা। এগুলো ট্যাবলেটে আঁকা অনেকটা ইজি স্যার, এটা কমফোর্টেবলি নিয়ে বসা যায়, নিজের মতো করে বেন্ড করা যায়, কিন্তু ল্যাপটপে তো ওটা পসিবল নয়। হ্যাঁ, চলো দেখো 5b প্লাস এফ আর ওয়াই আর ইকুয়ালস টু yb মাইনাস yf। ভালো করে বুঝবে জায়গাটা, হ্যাঁ। এইখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে বলছি ব্যাক পিচ। প্রথম কয়েল যেখানে শেষ হলো সেখান থেকে শুরু করে সেকেন্ড কয়েল স্টার্টিং পর্যন্ত আমরা বলছি ফ্রন্ট পিচ। তাহলে ফ্রন্ট পিচ কি? ফার্স্ট কয়েলের এন্ডিং থেকে সেকেন্ড কয়েলের স্টার্টিং, দ্যাট ইজ কল ব্যাক পিচ। তাহলে এখানেও দেখো ব্যাক পিচ, এইটা আমাদের ফার্স্ট কয়েল, ফার্স্ট কয়েলের স্টার্টিং থেকে ফার্স্ট কয়েলের এন্ডিং ব্যাক পিচ। এই যে ফার্স্ট কয়েলের স্টার্টিং থেকে ফার্স্ট কয়েলের এন্ডিং ব্যাক পিচ, এখানেও তাই আছে ব্যাক পিচ। এবার চলে আসলাম সেকেন্ড কয়েলের স্টার্টিং থেকে মানে ফার্স্ট কয়েলের স্টার্টিং থেকে সেকেন্ড কয়েলের এন্ডিং, ভুল হচ্ছে, ফার্স্ট কয়েলের এন্ডিং থেকে শেষ থেকে সেকেন্ড কয়েলের স্টার্টিং, এটাকে আমরা বলছি ফ্রন্ট পিচ। এই যে সেকেন্ড কয়েলের স্টার্টিং থেকে ভুল হচ্ছে, আবার সেকেন্ড কয়েলের এটা হচ্ছে শেষ এন্ডিং থেকে, আবার ভুল হচ্ছে, এক মিনিট একটু কনসেন্ট্রেট করতে দাও। স্যার আমি একটু বলবো? দাঁড়াও এক মিনিট ফার্স্ট, ঠিকই তো। না না ঠিক, না না, আমি একটা সোজা হয়ে বলতে চাইছিলাম। না শুনে নাও। প্রথম কয়েলের আমাদের এইখানেই গন্ডগোলটা হয়, এটা সবসময় সোজা থাকে আর এটা দেখে দেখে কম্পেয়ার করতে হয়। এই যে প্রথম কয়েলটা, প্রথম কয়েলের স্টার্টিং আর এন্ডিংয়ের মাঝখানটা হচ্ছে ব্যাক পিচ, প্রথম কয়েলের স্টার্টিং আর এন্ডিংয়ের মাঝখানটা হচ্ছে ব্যাক পিচ হয়ে গেল। প্রথম কয়েল যেখানে শেষ হলো সেখান থেকে
দ্বিতীয় কয়েল যেখানে শুরু হচ্ছে সেটাকে আমরা বলছি ফ্রন্ট পেজ, মানে ফ্রন্ট পিচ। সেরকমই প্রথম কয়েলের এন্ডিং, তাহলে এই যে প্রথম কয়েলটার এন্ডিং এটা, এইখান থেকে দ্বিতীয় কয়েলের স্টার্টিং, দ্বিতীয় কয়েল এইখান থেকে শুরু হচ্ছে, এটা স্টার্টিং, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি ফ্রন্ট পিচ। এবার ঠিক বলেছি, ঠিক আছে, ফ্রন্ট পিচ। এবার এদের মাঝখানে যে ডিস্টেন্সটা এইটুকু আসছে না, এদের মাঝখানের যে ডিস্টেন্স রেজাল্টেন্টটা, হ্যাঁ হ্যাঁ স্যার। সেটাই হচ্ছে রেজাল্টেন্ট পিচ। এই যে ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই বি মাইনাস ওয়াই এফ, কিন্তু এইখানে রেজাল্টেন্ট পিচ কতটা আসছে, পুরোটা যোগ হয়ে যাচ্ছে। এখানে রেজাল্টেন্ট পিচটা একটু বেশি হয়ে গেছে এই জায়গাটায়, এই যে এইটা হবে রেজাল্টেন্ট পিচ এই পর্যন্ত, ঠিক আছে। রেজাল্টেন্ট পিচের মধ্যে কি থাকবে, ফ্রন্ট পিচ ব্যাক পিচ দুটোই থাকবে। এখানেও রেজাল্টেন্ট পিচের মধ্যে ফ্রন্ট পিচ ব্যাক পিচ দুটোই আছে। তাহলে এইখানে কেন যোগ হলো বুঝতে পারলে, এইখানে কেন বিয়োগ হচ্ছে আই থিঙ্ক বুঝতে পারলে। তাহলে এটা ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য আর এটা ল্যাব ওয়াইন্ডিংয়ের জন্য। তাহলে এবার স্যার কমিউটেটর পিচ কি বলো দেখি কেউ। ওই তো just একটা কয়েল স্যার যে কমিউটেটর সেগমেন্ট থেকে স্টার্ট হচ্ছে, হুম গিয়ে পরের কয়েলটা যে কমিউটেটর সেগমেন্ট গিয়ে শেষ হচ্ছে, হুম সেই মাঝের ডিস্টেন্সটা একদম। হচ্ছে একদম মাঝের ডিস্টেন্সটা। তাহলে এইখান থেকে স্টার্ট হয়ে এই কয়েলটা এইখানে শেষ হলো, তারপরে আবার এখান থেকে আরেকটা শুরু হয়ে এখানে যাচ্ছে। তাহলে এই যে মাঝের ডিস্টেন্সটা, এটাকেই আমরা কি বলছি, কমিউটেটর পিচ। কমিউটেটর পিচ। এখানে কমিউটেটর পিচ কত, 2। এইখানে কমিউটেটর পিচ কত, এটা হচ্ছে কমিউটেটর পিচ 5, তাই না? এই যে 2, হ্যাঁ ওখানে 5। 1 2 3 4, না এটা 1 থেকে শুরু হওয়ার কথা ছিল, এখানে 4 হচ্ছে। আমি আমার ড্রয়িং অনুযায়ী এটা 4, আমি বললাম না এটা ড্রয়িংটা আমার একটু 19-20 হয়ে গেল, এটা 4 হচ্ছে। 2 থেকে স্টার্ট হয়েছে, 1 থেকে হলে 5 হতো, তাহলে এটা হয়ে যাচ্ছে 4। তাহলে প্রথম কয়েলের স্টার্টিং আর এন্ডিং, মানে একটা কয়েলের স্টার্টিং আর এন্ডিং এর মাঝখানটাই হচ্ছে কমিউটেটর পিচ। এই তো কমিউটেটর, তো এটা এগুলো কমিউটেটর সেগমেন্ট, এই যে এগুলো কমিউটেটর সেগমেন্ট, এর উপরেই আমরা এটাকে এঁকেছি। কি ক্লিয়ার? ব্যাক পিচ, ফ্রন্ট পিচ, কমিউটেটর পিচ সবগুলো। হ্যাঁ স্যার একদম একদম। চেষ্টা করলাম আমি বোঝানোর। বুঝিয়েছেন এই জায়গাটা। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। তাহলে তোমরা ডিসি মেশিনের কোশ্চেনগুলো দেখে আসবে, কালকে সলভ করাবো, ওকে। স্যার এইখান থেকে একটা কোশ্চেন খুবই আসে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং আর রিট্রোগ্রেটিভ ওয়াইন্ডিং। প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং কি জিনিস? স্যার যেখানে ওই ফ্রন্ট পিচটা বেশি হয় ব্যাক পিচের থেকে। হ্যাঁ একদম, মানে পজিটিভে আসবে তাই না, ভ্যালুটা পজিটিভে আসবে, ঠিক আছে। ওগুলো কালকে আবার কোশ্চেন সলভ করানোর সময় বোঝাবো। চলো বাই। স্যার আজকে আর কোনো ক্লাস নেই তো স্যার? আজকে শুক্রবার, না আসতে আর নেই। আজকে নেই নেই। আর স্যার বলছিলাম এই বেঙ্গলি ম্যাডামকে স্যার ওই অ্যানোটেড পিডিএফটা দেওয়ার কথা আমি বলেছিলাম স্যার। আপনি ওই যেমন সেকেন্ড ক্লাসে বলেছিলেন, ম্যাডাম বলছে আমি